আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা একাডেমিক 25 এবং 26 ব্যাচে রয়েছো, তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে আজকে ইউনিট 12-এর লেসন 3 এবং 4-এর, যেটা তোমাদের একাডেমিকের জন্য যে লেসনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্যাসেজের সিন প্যাসেজ হিসেবে আসতে পারে, সেগুলো আজকে একটু আমরা দেখার চেষ্টা করব। এবং প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন আসে সেই কিছু নমুনা প্রশ্ন আমরা একটু দেখবো। তো তোমরা যারা ফেসবুকে লাইভে আছো, আমাকে একটু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা জানাবা। এদিক থেকে চেক করছি। আচ্ছা, তোমরা যারা জুমে আছো তারাও আশা করি শুনতে পাচ্ছ। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে ইউনিট 12 লেসন 3 এবং 4 পড়বো। আর আমাদের একাডেমিকের ক্ষেত্রেও এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও আমাদের আসলে এই ফার্স্ট পেপার বইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অ্যাডমিশনের যত প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম প্রশ্নই দেখা যায় আমাদের এই টেক্সট বই কেন্দ্রিক। তাই আমরা যখন একাডেমিকের প্রস্তুতি নিব, এমনভাবে নিব যেন আমাদের অ্যাডমিশনটাও কাভার হয়ে যায়। ঠিক আছে। আমরা একাডেমিকটা যখন পড়বো, একটা ফার্স্ট পেপার বইতে আমরা কি কি পড়বো? আমরা হচ্ছে সেখানকার ভোক্যাবস গুলা পড়বো। ঠিক আছে, সেখানকার ভোক্যাবস গুলা পড়বো। সেখানে গুরুত্বপূর্ণ কোনো প্রিপোজিশন গুলা পড়বো। প্রিপোজিশন গুলা পড়বো। ওই টেক্সটে কোনো গুরুত্বপূর্ণ যদি ফ্রেজ থাকে, গুরুত্বপূর্ণ যদি কোনো ফ্রেজ থাকে, সেই ফ্রেজগুলো আমরা পড়ার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ যদি কোনো এখানে একটা গুরুত্বপূর্ণ স্পেলিং, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ফার্স্ট পেপার বই থেকে স্পেলিং, ভোক্যাবস, প্রিপোজিশন বা গুরুত্বপূর্ণ যদি কোনো ফ্রেজ থাকে, এর পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে কাইন্ড অফ গ্যাপ ফিলিং টাইপের। অর্থাৎ তোমার একটা একটা সেন্টেন্স তুলে দিয়ে একটা সেন্টেন্সের মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারে। তো সেটা যেন তুমি ফিল আপ করতে পারো, সে অনুযায়ী তোমাকে ফার্স্ট ইয়ার বইটা আসলে একাডেমিক থেকেই পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে আজকে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কাইন্ড অফ পরিবেশ নিয়ে একটা কথাবার্তা, বা পরিবেশ লেসন 3-তে মিললে হচ্ছে 3 এবং 4 দুটোই কাইন্ড অফ পরিবেশ নিয়ে কোনো একটা কথা বলছে। এবং এখানে হচ্ছে লেসন 3-তে আমরা দেখবো যে নায়াকা নামে একটা জনগোষ্ঠী বা একটা প্রাণী, তাদের একটা কাহিনী আমরা দেখবো, যেখানে হচ্ছে তার বন্ধুদেরকে মেরে ফেলছিল। তা আমরা একটু পড়ি, দেখা যাক। যে ওয়ান এক্সাম্পল অফ মডার্ন গ্যাদারার্স। এখানে গ্যাদারার্স মানে হচ্ছে যারা সংগ্রহকারী, ওই প্রাণী সংগ্রহ করে যারা। গ্যাদারার্স মানে হচ্ছে এখানে হচ্ছে সংগ্রহকারী। সংগ্রহকারী অর্থাৎ একটা জঙ্গল থেকে কেউ হচ্ছে কি সংগ্রহ করে, ফলমূল সংগ্রহ করে, কেউ হচ্ছে কাঠ সংগ্রহ করে, কেউ অ্যানিমেল সংগ্রহ করে। ঠিক আছে, অনেক কিছু সংগ্রহ করে। এখানে ওয়ান এক্সাম্পল অফ মডার্ন গ্যাদারার্স ইজ দ্য নায়াকা পিপল। অর্থাৎ নায়াকা নামে একটা জনগোষ্ঠী, এরা হচ্ছে কি, এরা হচ্ছে একটা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীটা বাস করে কোথায়? এই জনগোষ্ঠীটা বাস করে হু লিভ ইন দ্য জঙ্গলস, জঙ্গলস অফ সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার সাউথ সাইডে নায়াকা নামে একটা জনগোষ্ঠী বাস করে, যাদের পেশা হচ্ছে কি করা, সংগ্রহ করা। অর্থাৎ এদের পেশাটা বা অকুপেশনটা হচ্ছে কি, তারা হচ্ছে একটা গ্যাদারার্স। আচ্ছা, হোয়েন এ নায়াকা কেমস অ্যাক্রস এ ডেঞ্জারাস এনিমেল such as a tiger, snake, elephant in the jungle, the Nayaka might talk directly to the animal. আচ্ছা, এখানে বলছে যে নায়াকা জনগোষ্ঠীগুলো তারা তো সংগ্রাহক। তারা যখন কোনো একটা ডেঞ্জারাস এনিমেলের সামনে আসে, লাইক হচ্ছে এখানে দেখা যাচ্ছে টাইগার বা সাপ বা কোনো হাতি। অর্থাৎ নায়ক, ধরো এই যে নায়িকা মানুষরা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার সময় একটা সামনে একটা বাঘ পাইলো। আমরা সাধারণ মানুষের সচরাচর কি করি, সামনে যদি একটা বাঘ আসে খুব স্বাভাবিকভাবে আমরা ভয় পাবো খুব, বা রাস্তায় একটা সাপ থাকলে আমরা খুব স্বাভাবিকভাবে ভয় পাবো। তো নায়িকা মানুষরা কি করে, তারা হচ্ছে ডিরেক্টলি তাদের সাথে কথা বলতে পারে। তারা কি বলে, যে নায়িকা মাইট টক ডিরেক্টলি টু দ্য এনিমেল। আচ্ছা, কি বলছে, ইউ লিভ ইন দ্য ফরেস্ট, এনিমেলদেরকে বলতিছে যে তুমি ফরেস্টে বসবাস করো। আই লিভ ইন দ্য ফরেস্ট টু, অর্থাৎ আমিও ফরেস্টে বসবাস করি, অর্থাৎ নায়িকা পিপুলরা। ইউ কেম হেয়ার টু ইট, মানে বলছে যে প্রাণীটাকে বলতেছে যে তুমি এখানে খাওয়ার জন্য এসেছো। এন্ড আই কেম হেয়ার টু গ্যাদার রুটস অ্যান্ড টিউবার্স। এখানে রুটস বলতে হচ্ছে মূলকে বোঝাচ্ছে, আর টিউবার্স হচ্ছে কাইন্ড অফ একটা কন্দ, অর্থাৎ বিভিন্ন গাছের, দুইটাই হচ্ছে গাছের সাথে রিলেটেড। ঠিক আছে। অর্থাৎ বলছে যে তুমিও এখানে ফরেস্টে বসবাস করো, আমিও ফরেস্টে বসবাস করি। তুমি একজন অ্যানিমেল হিসেবে খাবার খেতে এসেছো, এবং আমি একজন নায়াকার যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী হিসেবে আমরা কি করতে এসেছি, মূল আর হচ্ছে কন্দ সংগ্রহ করতে এসেছি। আই ডিডেন্ট কেম টু হার্ট ইউ, আমি তোমাকে হার্ট করার জন্য, অর্থাৎ আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। আমরা কিসের জন্য আসছি, সো প্লিজ ডোন্ট হার্ট মি। অর্থাৎ সে নায়িকা পিপল বলতেছে যে আমাকে, সো প্লিজ ডোন্ট হার্ট মি, অর্থাৎ আমাকে তুমি কামড়িও না বা আমার তুমি কোনো ক্ষতি করো না। অর্থাৎ এই যে জঙ্গলের যে জনগোষ্ঠী, ইন্ডিয়ার সাউথের যে জঙ্গলের জনগোষ্ঠীর নায়িকা, তারা অ্যানিমেলদের সাথে সরাসরি কথা বলতে পারে। অর্থাৎ তাদের কাজটা হচ্ছে কোনো কিছু গ্যাদার করে একটা জঙ্গল থেকে। এ নায়িকা ওয়াজ ওয়ান স্কিল্ড বাই এ মেল এলিফেন্ট, অর্থাৎ একজন নায়িকা মানে নায়িকা জনগোষ্ঠীর একজন মানুষ, ওয়াজ ওয়ান স্কিল। এখানে একটা জিনিস খেয়াল করো, প্যাসিভ ভয়েস রয়েছে। কি রয়েছে এখানে, রয়েছে হচ্ছে প্যাসিভ ভয়েস।
তোমরা এই যে ভয়েসগুলো, এই ভয়েসগুলো এখান থেকে একটু পড়ে রাখবা। আবার এখানে দেখো হোয়েন এ নায়াকা কেম অ্যাক্রোস, এটাও দাগায় রাখবা, হোয়েন এ নায়াকা কেম অ্যাক্রোস। এই যে অ্যাক্রোস এই পার্টটাতে একটা গ্যাপ থাকতে পারে, প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে তো অ্যাডমিশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই অ্যাক্রোসের এই জায়গাটাতে একটা আমার হচ্ছে গ্যাপ থাকতে পারে। তাহলে এ নায়াকা ওয়াজ ওয়ান্স কিল্ড বাই এ মেল এলিফেন্ট, দে কল দ্য এলিফেন্ট হু অলওয়েজ ওয়াক্স অ্যালোন। অর্থাৎ একটা পুরুষ হাতির দ্বারা, কার দ্বারা, একটা পুরুষ হাতির দ্বারা একজন নায়াকার মানুষ মানে মৃত্যুবরণ করেছিল, একটা পুরুষ হাতি তাকে মেরে ফেলছিল। তার সে পুরুষ হাতিটার নাম ছিল হচ্ছে দ্য এলিফেন্ট হু অলওয়েজ ওয়াকস অ্যালোন। আচ্ছা, অর্থাৎ সেই যে সেই এলিফেন্টের আসলে কোনো নির্দিষ্ট নাম ছিল না, তাদের নায়কার জনগোষ্ঠীটা তাকে বলতো সেটা একটা হাতি যে সবসময় কি করে, একা একা চলাচল করে। পিপল ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ ভারতীয় সরকার, দেন কেম টু ক্যাপচার, দেখো কেম টু প্লাস V1, টু এর পরে আমরা জানি কি হয়, টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এর বাইরে কিছু টু থাকে, লাইক হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তাই না, আমরা জানি হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, আর থাকে হচ্ছে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। এগুলোর পরে আমরা কি ব্যবহার করি, এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। তো টুতে সাধারণত আমরা টু প্লাস V1 ব্যবহার করি, বাট কিছু কিছু জায়গাতে টু এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি অন্যান্য প্রিপোজিশনের মতো। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট দেন কেম টু ক্যাপচার দ্য এলিফেন্ট, বাট দ্য নায়াকা রিফিউজ টু হেল্প দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। অর্থাৎ নায়াকার যে জনগোষ্ঠীটা একটা মানুষকে মেরে ফেলছিল হাতিটা, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছিল, সেই হাতিটাকে ধরার জন্য আসছিল। খুব স্বাভাবিকভাবে জঙ্গলে যখন কোনো একটা উচ্ছৃঙ্খল কোনো প্রাণীর বিচরণ ঘটে, তখন সরকার করে কি ওই প্রাণীটাকে মানে একটা চিড়িয়াখানাতে বা কোনো একটা কিছুতে বন্দি করে, তাকে আসলে খোলা জায়গা রাখে না। সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্টও চেয়েছিল সে হাতিটাকে ধরতে, কিন্তু যেই জনগোষ্ঠীর মানুষটাকে আসলে হাতিটা মারছিল সেই জনগোষ্ঠী রিফিউজ টু হেল্প, মানে তাকে এর যে রিফিউজ টু হেল্প দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ এই ভারতীয় সরকারকে তারা আসলে কোনো সাহায্য করে নাই তার ধরার জন্য। কেন করে নাই, দে এক্সক্লেইমড, দে এক্সপ্লেইনড, অর্থাৎ দে দে কারা, দে হচ্ছে নায়াকা পিপলরা, দে এক্সপ্লেইন দ্যাট দ্য এলিফেন্ট হ্যাড এ গুড রিজন, দ্য এলিফেন্ট হ্যাড এ গুড রিজন টু বি ভায়োলেন্ট। ভায়োলেন্ট ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম হিসেবে, টু বি ভায়োলেন্ট। অর্থাৎ এই যে এলিফেন্টটা অর্থাৎ হাতিটা আমাদের নায়িকার যে মানুষটাকে মেরে ফেলছে, এইটা মেরে ফেলার পেছনে তার খুব ভালো একটা রিজন আছে। সেই রিজনটা কি, সে বলছে হি ইউজ টু হ্যাভ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ তার খুবই ভালো একটা ফ্রেন্ড ছিল। এখানে একটা ইউজ টু এর ব্যবহারটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, ইউজ টু এর ব্যবহার। আমরা জানি ইউজ টু এর পরে ইউজ টু ইউজ টু এর পরে V1 বসে, এবং এটা কি বোঝায়, এটা একটা অভ্যাসকে রিপ্রেজেন্ট করে, একটা অতীত অভ্যাসকে রিপ্রেজেন্ট করে। লাইক আমি যদি বলি যে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, মানে হচ্ছে আমি অতীতে প্রতিদিন সকালে হাঁটতাম, এটা আমার একটা অতীতের অভ্যাস। ঠিক একইভাবে হি ইউজ টু, এখানে হি হচ্ছে এলিফেন্ট, ইউজ টু হ্যাভ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ তার খুব অতীতে তার একটা খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। এখানে ইউজ টু এর পরে আমরা V1 ব্যবহার করি, কিন্তু এটার ব্যতিক্রমটা হচ্ছে এই ইউজ টু এর শুরুতে আমি যদি একটা বি ভার্ব লিখি, লাইক অ্যামিজার অথবা ওয়াজার, আমি যদি গেট লিখি, অথবা আমি যদি বিকাম লিখি, আমি যদি কি লিখি, বিকাম লিখি, তাহলে কিন্তু আমার পরবর্তীতে ভার্বটা আইএনজি হয়ে যায়। লাইক আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আর আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ দুটা কিন্তু দুটা আলাদা শব্দ, বুঝতে পারছো? লাইক আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ইউজ টু ওয়াক। কিন্তু এই ইউজের পরে আমি যদি, এই ইউজের পরে আমি যদি আই অ্যাম ইউজ করি, আই অ্যাম ইউজ টু, আই এম ইউজ টু, তখন কিন্তু আমাকে কি দিতে হবে, আই এম ইউজ টু ওয়াকিং। এইটা হচ্ছে অতীতকে রিপ্রেজেন্ট করে, এইটা অতীতকে রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে বর্তমানের অভ্যাসকে রিপ্রেজেন্ট করে, বর্তমানের বর্তমানের অভ্যাসকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা যখন হচ্ছে টেক্সট বইটা পড়বা, এই যে রাইট ফ্রম ভার্বসের যে রুলস গুলো সেটা বই থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আমরা দেখি হি ইউজ টু হ্যাভ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড আনাদার মেল এলিফেন্ট, অর্থাৎ তার আরো একটা কি ছিল, মানে তার একটা পুরুষ হাতি ছিল, এন্ড দ্য টু অলওয়েজ, এখানে টু বলতে বোঝাচ্ছে সে দুইটা হাতি, দ্য টু অলওয়েজ রোমড ফরেস্ট টুগেদার। রোমড মানে হচ্ছে বিচরণ করা, রোমড মানে হচ্ছে কি, রোমড মানে হচ্ছে সেই ফরেস্টে বিচরণ করা, ফরেস্ট টুগেদার। ওয়ান ডে, একদিন, সাম ব্যাড পিপল শুট, শুট মানে হচ্ছে কি করা, তাকে হচ্ছে শুট করছে, আমরা শুট করা তো মানে বুঝি, শুট দ্য সেকেন্ড এলিফেন্ট, অর্থাৎ যে এলিফেন্টটাকে মারা গিয়েছিল, শুট দ্য কি, সেকেন্ড এলিফেন্ট, শুট দ্য সেকেন্ড এলিফেন্ট অ্যান্ড টুক হিম অ্যাওয়ে, অর্থাৎ সে তাকে শুট করে বাইরে নিয়ে গেছে। দ্য এলিফেন্ট হু, দ্য এলিফেন্ট হু অলওয়েজ ওয়াক্স অ্যালোন, অর্থাৎ যে যে এলিফেন্টটা বেঁচে আছে,
ঠিক আছে, তার তো নির্দিষ্ট নাম নাই, তাকে সবাই ডাকে এলিফ্যান্ট হু অলওয়েজ ওয়াক্স অ্যালোন, হ্যাড বিন ভেরি লনলি এভার সিন্স, ওয়াজ ভেরি অ্যাংরি এট হিউম্যানস। অর্থাৎ সেই দিন থেকে হ্যাড বিন ভেরি লনলি মানে একাকী হয়ে গেছে, এভার সিন্স, অ্যান্ড ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাট হিউম্যানস। অর্থাৎ তার যে একটা পুরুষ বন্ধু ছিল হাতি, সেই হাতিটাকে যখন একটা মানুষ মেরে ফেলছে, তখন সেই হাতিটা কি হয়েছে, মানে অপর হাতিটা একা হয়ে গিয়েছে। এবং একা হয়ে যাওয়ার কারণে সে খুব লনলি ফিল করতো, এবং এই যে হিউম্যান, যে মানব জাতি, সে মানব জাতির প্রতি সে খুব হিংস্র হয়ে গিয়েছে, খুব অ্যাংরি হয়ে গিয়েছে, খুব স্বাভাবিক। যে আর এখানে একটা জিনিস খেয়াল করবা, হ্যাড বিন ভেরি লনলি, এখানে লনলি আসলে কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবা? এটা লনলিটা কোন পার্টস অফ স্পিচ? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এখানে লনলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান? মানে লনলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, গুড। হ্যাঁ, যে এটা হচ্ছে সে হাতিটাকে রিপ্রেজেন্ট করতেছে। অনেকেই আমরা এলওয়াই থাকলে অ্যাডভার্ব দিয়ে দিই, তাই না? কিন্তু এইখানে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ? আমাকে দেখতে হবে যে একটা ওয়ার্ড আসলে কাকে, কার সাথে কোন ওয়ার্ডটা আসলে রিলেটেড। এই লনলি ওয়ার্ডটা হচ্ছে হাতির সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তারপরে আগাই যে হাউ উড ইউ ফিল, মানে তুমি কেমন ফিল করবা ইফ ইউর পার্টনার ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ। মানে তখন হচ্ছে ওই ইন্ডিয়ান গভর্নমেন্টকে সে নায়িকার মানুষরা বলতেছে যে আপনি কেমন ফিল করবেন যখন আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার খুব ক্লোজ একটা পার্টনারকে অন্য কেউ তুলে নিয়ে যাবে বা মেরে ফেলবে। দ্য নায়িকা আস্কড, দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ দিস এলিফেন্ট ফিল্ড। অর্থাৎ আমার একটা বন্ধুকে কেউ তুলে নিয়ে গেলে বা আমার একটা পার্টনারকে কেউ মেরে ফেললে আমি যেমনটা ফিল করব, যে এলিফ্যান্ট একটা মানুষকে মেরে ফেলছে সেই এলিফ্যান্টটা ওই সেম জিনিসটাই ফিল করছে যখন তার বন্ধুকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ দিস এলিফ্যান্ট ফেল্ট। এইখানে একটা ব্যবহার আছে দেখো, হাউ, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি তখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি লিখি? একটা অক্সিলারি ভার্ব আসে, তারপরে একটা কি আসে, একটা তারপরে একটা সাবজেক্ট আসে, তারপর একটা সাবজেক্ট আসে, তারপরে একটা কি আসে, মেইন ভার্ব আসে, তাই না? যেমন ধরো আমরা বলি কি, আমরা বলি হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা খুব স্বাভাবিক ইন্টারোগেটিভ বাক্য। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, এটা দ্বারা যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা যারা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রকাশ করে, তখন তার স্ট্রাকচারটা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, এই যে ইজ, তারপরে সাবজেক্ট, এই যে দ্য নেম, তারপরে হচ্ছে মেইন ভার্ব, এই যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার। আচ্ছা, মেইন ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যে কোনো একটা থাকবে, কিন্তু এটা বসবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে। বাট এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে বসে, যখন বাক্যের মাঝে বসে, যখন বাক্যের মাঝে বসে তখন এরপরে আগে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। এই জন্যই খেয়াল করে এখানে হাউ এর পরে ফেল্ট না এসে আসছে হচ্ছে দিস এলিফ্যান্ট। তো ডাব্লিউএইচ ওয়ার্ডটা যখন আমার বাক্যের মাঝে আসবে তখন আমার আগে সাবজেক্ট লাগবে। যেমন ধরো বললাম টেল মি, টেল মি হোয়ার হি লিভস। অনেকে লিখবে হোয়ার ডাজ হি লিভস, এটা কিন্তু একটা ভুল। আমাকে লিখতে হবে হোয়ার হি লিভস, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট আসবে, তারপরে মেইন ভার্ব আসবে। আচ্ছা, এখানে হচ্ছে সে ইমবেডেড কোশ্চেনের নিয়মটা এখানে এক্স্যাক্টলি ফলো করছে। দ্য টু এলিফেন্টস সামটাইমস ওয়েন্ট দেয়ার সিপারেট। দ্য টু এলিফেন্টস সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে আমরা কি জানি মাঝে মাঝে, তাই না? সাম টাইমস মানে হচ্ছে কি, সাম টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সাম টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। আরেকটা জিনিস থাকে সাম টাইম, ঠিক আছে? আরেকটা থাকে হচ্ছে সাম টাইম। এই যে তিনটা, এই তিনটা টাইমের হচ্ছে ব্যবহারটা কি কে বলতে পারবা? মানে এই যে তিনটা টাইম রয়েছে, সাম টাইমস, একটা হচ্ছে সাম একটু গ্যাপ দিয়ে টাইম, আর একটা হচ্ছে সাম টাইম একসাথে। এই তিনটার হচ্ছে তিন রকম ব্যবহার আছে, তিনটা তিন রকমের ব্যবহার আছে, খেয়াল করো। এই যখন আমরা সাম টাইমস বলবো, এটা মানে হচ্ছে মাঝে মাঝে রিপ্রেজেন্ট করে, অকেশনালি, অকেশনালি বা মাঝে মাঝে। আচ্ছা, দেন সাম টাইম এটা মানে হচ্ছে মানে অতীতের কোনো একটা সময় বা ভবিষ্যতের কোনো একটা সময়, ঠিক আছে? অতীত বা, অতীত বা ভবিষ্যতের, ভবিষ্যতের, অতীত বা ভবিষ্যতের কোনো সময়কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আর এই যে সাম টাইম, এই যে সাম টাইম, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে কিছু সময়কে। কাকে? কিছু সময়কে। লাইক ধরো আমি একটা বাক্য বললাম যে, যে আই উইল, আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ ড্যাশ নেক্সট উইক, আই উইল মিট ইউ ড্যাশ নেক্সট উইক। এইখানে তুমি এই যে গ্যাপটা,
এই গ্যাপটাতে কোন টাইমটা দিবা, সাম টাইমস, সাম টাইম, নাকি এই সাম টাইমটা, কোনটা দিবা? এখানে খেয়াল করো যে আই উইল মিট ইউ নেক্সট উইক মানেটা কি, আমি হচ্ছে নেক্সট উইকের কোনো একটা সময় তোমাকে দেখা করব। এই যে অতীত বা ভবিষ্যতের কোনো যে সময়, সেটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে আমাকে লিখতে হবে সাম, তারপর একটা গ্যাপ দিয়ে তারপর লিখতে হবে টাইম। ঠিক আছে, সাম টাইমের এই তিনটে ব্যবহার তোমরা একটু নোট করে রাখবা, খুব অনেক সময় আসে আমাদের অ্যাডমিশনে। আচ্ছা, না টু এলিফেন্টস মাঝে মাঝে, সামটাইমস ওয়েন্ট দেয়ার সেপারেট ওয়েজ অ্যাট নাইট বাট ইন দ্য মর্নিং দে অলওয়েজ কেম টুগেদার এগেন। অর্থাৎ বলছে এই যে দুইটা এলিফেন্ট ছিল, এই যে দুটো এলিফেন্ট ছিল, এই এলিফেন্টটা মাঝে মাঝে রাতের বেলায় আলাদা থাকতো। সামটাইমস ওয়েন্ট দেয়ার সেপারেট ওয়েজ অ্যাট নাইট, রাতের বেলা আলাদা থাকতো, বাট ইন দ্য মর্নিং, সকালবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা দে অলওয়েজ কেম টুগেদার এগেইন, অর্থাৎ তারা আবার একত্র হইতো। তারপরে কি বলছে, অন দ্য টেরিবল ডে, এই যে টেরিবল বা এই যে দুঃখজনক যে একটা দিন ছিল, দ্য এলিফেন্ট ওয়াজড হিজ বার্থডে, ওখানে বার্থডে বলতে তার সেই মেল কাউন্টার পার্ট বা তার সে যে মেল ফ্রেন্ডটা ছিল, তার যে একটা পার্টনার ছিল, সে পার্টনারকে বলা হচ্ছে বার্ডি। দ্য এলিফ্যান্ট ওয়াচ মানে দেখছে হিজ বার্ডি ফল টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ সে গ্রাউন্ডে পড়ে আছে। ইফ টু ক্রিয়েচার্স আর অলওয়েজ টুগেদার অ্যান্ড দেন ইউ শুট ওয়ান, হাউ ইজ দ্য আদার ওয়ান গোয়িং টু ফিল? এখানে একটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ইফ টু ক্রিয়েচার্স, টু ক্রিয়েচার্স আর অলওয়েজ টুগেদার, অর্থাৎ সবসময় একসাথে আছে, অর্থাৎ দুইটা, দুইটা ধরো যে বস্তু সবসময় একসাথে আছে বা দুইটা প্রাণী সবসময় একসাথে থাকে, এন্ড দেন ইউ শুট ওয়ান, তুমি একজনকে শুট করে ফেলছো, তাহলে অপরজনটা আসলে কেমন ফিল করবে? এই জিনিসটাই আসলে সে নায়াকার মানুষরা তার, সে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট অফিসিয়াল, সে অফিসিয়ালদেরকে বোঝাতে চেষ্টা করতেছিল। সেজন্য বলতেছিল যে ওকে মারছে ঠিক আছে, বাট মারার পেছনে একটা রিজন ছিল, সেজন্য মারছে। তারপরে সায়েন্টিস্ট হ্যাভ ইনভেন্টেড এ স্পেশাল ওয়ার্ড ফর পিপল হু বিলিভ দ্যাট অ্যানিমেলস ক্যান টক অ্যান্ড দ্যাট দেয়ার আর স্পিরিটস হু লিভ ইন দ্য রকস এন্ড রিভার্স কল অ্যানিমিস্ট। আচ্ছা, এখানে বলছে হচ্ছে যে সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানীরা, হ্যাভ ইনভেন্টেড মানে একটা কিছু তৈরি করছে, এ স্পেশাল ওয়ার্ড ফর পিপল, আমাদের জনগোষ্ঠীর জন্য একটা স্পেশাল ওয়ার্ড তৈরি করছে, হু বিলিভ দ্যাট এনিমেলস ক্যান টক অ্যান্ড দ্যাট দেয়ার আর স্পিরিটস হু লিভ ইন রকস অ্যান্ড রিভার্স, এবং তাদের নামটা ছিল হচ্ছে অ্যানিমিস্টস। আচ্ছা, অ্যানিমিস্ট মানে এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আমাদের অ্যাডমিশনে আসতে পারে। দাগায় রাখবা যে তোমরা যখন অ্যাডমিশন দিবা আসতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানিমিস্ট। অ্যানিমিস্ট বলতে কাদেরকে বোঝায়? এটা হচ্ছে সেই সকল মানুষকে বোঝায় যারা বিলিভ করে অ্যানিমেল টক করতে পারে, অর্থাৎ কথা বলতে পারে, এবং অ্যানিমেলসদের একটা ইনফ্লুয়েন্স আছে। অ্যানিমেলসদের কি আছে? আমাদের যে স্বাভাবিক যে জনগোষ্ঠী তাদের উপর একটা ইনফ্লুয়েন্স আছে। কিভাবে ইনফ্লুয়েন্স রয়েছে? এই যে অ্যানিমেলটা একটা মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মেরে ফেলার পরে এই যে নায়কা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মনে কিন্তু সে একটা প্রভাব বিস্তার করছে। কিভাবে করছে? সে কিন্তু এই জিনিসটা দেখাই দিছে চোখে আঙুল দিয়ে, যে আমার পার্টনারকে তুমি মেরে ফেলছো, আমি এখন একা হয়ে গেছি, এখন আমি তাহলে কি করব? তোমার প্রতি আমি খুব স্বাভাবিকভাবেই রেগে থাকবো। এই জিনিসটা নায়কার জনগোষ্ঠীরা ফিল করার মাধ্যমেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালকে তারা রিফিউজ করছে যে না, আমরা এই হাতিটাকে হচ্ছে ধরতে দিব না। তো ঠিক আছে, এইভাবে হচ্ছে ইনডিরেক্টলি অ্যানিমেলদের একটা প্রভাব বা অ্যানিমেলদের একটা ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট আমাদের মানুষের মনে তারা ফেলতে পারে। সেজন্য এই জিনিসটা যারা বিশ্বাস করে যে অ্যানিমেল টক করতে পারে, কথা বলতে পারে, এবং তাদের একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের উপর, সেই ধরনের মানুষদেরকে বলা হয় অ্যানিমিস্টস। বুঝতে পারছো? তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এরপরে কিছু এমসিকিউ রয়েছে, যে খেয়াল করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গ্যাদার অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ? এখানে গ্যাদার বলতে কোনটাকে বুঝাইছে? প্রথমেই ছিল, একদম প্রথমে, গ্যাদার বলতে কোনটাকে বুঝাইছে? টু হান্ট অ্যানিমেলস, টু কালেক্ট প্ল্যান্টস অর ফ্রুটস, টু বিল্ড স্ট্রাকচার, নাকি টু বিল্ড ইন গ্রুপস? কি হবে? আচ্ছা, হ্যাঁ, এটা হবে হচ্ছে, বলছে যারা হচ্ছে সংগ্রাহক, টু কালেক্ট, টু কালেক্ট প্ল্যান্টস অর ফুড। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা যারা পেইড ব্যাচে রয়েছো তারা পরবর্তীতে আরো দেখবা। যেমন এটা দেখো, হু আর দ্য নায়াকা পিপল, নায়াকা জনগোষ্ঠী কারা? আমরা হচ্ছে প্যাসেজে পড়েছি, তারা হচ্ছে ইন্ডিয়ার কোন সাইডে বসবাস করে? তারা হচ্ছে ইন্ডিয়ার সাউদার্ন ইন্ডিয়াতে, হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ ভাগে তারা বসবাস করে। এর উত্তরটা হচ্ছে বি নাম্বার, তাই না? এরকম আরো বাকি প্রশ্নগুলো তোমরা হচ্ছে যারা ব্যাচে রয়েছে তাদেরকে স্লাইড দেওয়া হবে, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা করবা। আহ এরপরে ফ্লো চার্ট রয়েছে। আচ্ছা, ফ্লো চার্ট রয়েছে, তারপরে হচ্ছে সামারিটা লিখবা, দেন আমরা আরেকটা পড়বো, এটা হচ্ছে লেসন 4-এ রয়েছে আমাদের। এটা রয়েছে হচ্ছে লেসন 4। ঠিক আছে, লেসন 3-তে তাহলে আমরা কি পাইলাম, যে একটা নায়কা জনগোষ্ঠীদের যে কাহিনীটা, সে কাহিনীটা পাইলাম একটা এলিফেন্ট
সেখানে আহ, বিচরণ করতো, সেই জিনিসটা হচ্ছে বলা হয়েছে। এখানে আমরা দেখব হচ্ছে একটা ইনভায়রনমেন্টাল একটা বিষয়। এখানে আমরা পড়বো হচ্ছে কি এনভায়রনমেন্ট নিয়ে কোন একটা কিছু পড়বো, এনভায়রনমেন্ট। ঠিক আছে, এবং কিছু এনভায়রনমেন্টাল ডিজাস্টার আমরা একটু দেখবো যে কিভাবে কিরকম ডিজাস্টার হয়েছে। প্রথমত খেয়াল করি, ওয়ান অ্যান এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে কি? এক্সপ্লোশন মানে হচ্ছে, এক্সপ্লোশন মানে কি কোনো একটা কিছু, মানে একটা দুর্ঘটনাকে এক্সপ্লোশন বলে। ঠিক আছে, কোনো ধরো যে বিস্ফোরণ, কি বলে, এটাকে বলা হয় হচ্ছে বিস্ফোরণ। ঠিক আছে, ধর একটা বোমা ফেললাম, বোমা ফেলার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরিত হয়ে গেল, সেটাকে বলবো কি, when an explosion in the Union Carbide chemical plant in Bhopal, India killed thousands of people on night of December 2, 1984. It was regarded as a terrible but singular disaster. আচ্ছা, কি বলছে, যখন এই যে দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্ট, যেটা হচ্ছে কোথায় আছে, ইন্ডিয়াতে, এবং সেটা কয়জন মানুষকে মারছিল, এন থাউজেন্ডস অফ পিপল। ঠিক আছে, খেয়াল করো, থাউজেন্ডস অফ পিপল। আমরা যখন এই যে থাউজেন্ড, আমরা যখন থাউজেন্ড, আমরা যখন হচ্ছে বিলিয়ন, আমরা যখন হচ্ছে মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন, এদের পরে যদি আমি প্রিপোজিশন অফ পাই, ঠিক আছে, তাহলে এইটাও হবে প্লুরাল, এটাও হবে প্লুরাল, অফের পরের নাউনটাও হবে কি, প্লুরাল। আমরা বলবো হচ্ছে থাউজেন্ডস অফ পিপল। ঠিক আছে, দেখো, এই অফের পূর্বে এই যে থাউজেন্ডটা কিন্তু প্লুরাল রয়েছে। তো থাউজেন্ড, মিলিয়ন, ব্রিলিয়ন, এরপরে যদি আমি প্রিপোজিশন অফ পাই, তাহলে আমাকে এই এই যে ওয়ার্ডগুলো এটাও প্লুরাল করতে হবে, এবং অফের পরের যে ওয়ার্ডটা সেটাও অবশ্যই কি হবে, প্লুরাল হবে। আর পিপুল হচ্ছে এমনিতে একটা প্লুরাল কমন নাউন, তাই আলাদাভাবে এস বাই এস যোগ করার দরকার নাই। আচ্ছা, বলছে এই যে বিস্ফোরণটা হয়েছিল সে কেমিক্যাল প্লান্টে ভোপাল, ইন্ডিয়াতে, অন 9 ডিসেম্বর 1984 সালে। এবং এই যে বিস্ফোরণটা, এটাকে বলা হয়েছিল একটা একটা টেরিবল বাট একটা সিঙ্গুলার ডিজাস্টার, মানে একটা একক ডিজাস্টার হিসেবে রিপ্রেজেন্ট করছে। পরবর্তীতে কি হয়েছে, হোয়েন এ রিয়েক্টর এট দ্য চেরনোবিল নিউক্লিয়ার প্লান্ট, আমরা জানি চেরনোবিল নিউক্লিয়ার প্লান্টটা কোথায় আছে, মেবি রাশিয়াতে, সরি ইউক্রেনে, ইউক্রেনে, ইন দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন, হোয়েন এ রিয়েক্টর এট দ্য চেরনোবিল নিউক্লিয়ার প্লান্ট ইন দ্য ইউক্রেন, the former Soviet Union, exploded just 2 years later, killing an undisclosed number of workers. It was regarded as terrible but singular disaster. অর্থাৎ বলছে যে এই যে কার্বাইড কেমিক্যাল প্লান্টের যে দুর্ঘটনাটা, সেটাকে একটা টেরিবল এবং একটা সিঙ্গুলার ডিজাস্টার হিসেবে কল্পনা করা হয়েছিল। ঠিক একইভাবে এই যে চেরনোবিল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল, সেইখানে যে ডিজাস্টারটা হয়েছিল, সেটাকেও একটি সিঙ্গুলার এবং একটা টেরিবল ডিজাস্টার হিসেবে, একটা একক ডিজাস্টার হিসেবে কল্পনা করা হয়েছিল। এবং সেটা করা হয়েছিল কি, আনডিসক্লোজড নাম্বার অফ ওয়ার্কার্সকে সে কিল করছিল। আনডিসক্লোজ বলতে কি বোঝায়, যে অসংখ্য অনির্ণয় নাম্বার, অর্থাৎ যে যে সংখ্যাটা আসলে কেউ কখনো গোনে নাই এখনো। ঠিক আছে, মানে এটা হচ্ছে বিস্ফোরিত হওয়ার পর কতজন মারা গেছে সেই সংখ্যাটা এখনো নির্ণয় করা যায় না, এই জন্য বলা হয়েছে আনডিসক্লোজড। ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ টেরিবল। আচ্ছা, পরবর্তী কি কি বলছে যে, সো টু হোয়েন দ্য ওয়ার্ল্ড লার্ন অফ দ্য ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান কস্ট অফ ডিকেডস অফ পেট্রোলিয়াম ওয়াজ ডাম্পিং ইন দ্য নাইগার ডেল্টা বাই রয়্যাল ডাচ শেল ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা, কি বলছে, সো টু হোয়েন দ্য ওয়ার্ল্ড লার্ন মানে শিখেছে, অফ দ্য ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান কস্ট। ইকোলজিক্যাল আর হিউম্যান কস্ট বলতে কি বুঝে, ইকোলজিক্যাল আর হিউম্যান কস্ট বলতে বুঝে হচ্ছে একটা যে ইকোলজিক্যাল, একটা মানে আমাদের বায়বীয় বা আমাদের যে পরিবেশগত এবং আমাদের মানুষের একটা কস্ট বলতে হচ্ছে ক্ষতি। এখানে কস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ক্ষতি, অফ ডিকেডস। ডিকেডস মানে কি, এক ডিকেডস মানে হচ্ছে কয় বছর, 10 বছর, 10 ইয়ার্স, তাই না? ওয়ান ডিকেড ইকুয়াল টু 10 ইয়ার্স অফ পেট্রোলিয়াম ওয়াস্ট ডাম্পিং ইন দ্য নিগার ডেল্টা। পেট্রোলিয়াম ওয়াস্ট ডাম্পিং, ডাম্পিং মানে হচ্ছে কি, যে এই যে পেট্রোলিয়ামটাকে ফেলা হইতো, কোথায় ফেলা হইতো, নেগার নামে একটা ডেল্টাতে, বাই রয়্যাল ডাচ শেল in the last quarter of the 20th century. The attempt to privatize water in Bolivia by the Bastel Corporation in the 1919s, the death of close to 2,000 people in New Orleans following Hurricane Katrina in 2005, or even the horrific aftermath মানে consequence of the atomic bombing of Hiroshima and Nagasaki 6 decades earlier, each was regarded অ্যাজ আ টেরিবল বাট সিঙ্গুলার ডিজাস্টার। অর্থাৎ এইখান থেকে এই শেষ পর্যন্ত কয়েকটা ডিজাস্টারের নাম বলছে। কি কি ডিজাস্টার বলছে? প্রথমত বলছে হচ্ছে এই যে পেট্রোলিয়াম ওয়াস্টের কারণে,
পেট্রোলিয়াম ওয়াস্টের কারণে মানে নিগার ডেল্টা নামক একটা জায়গাতে পেট্রোলিয়াম যে ফেলা হইতো, সেখানে পেট্রোলিয়ামটাকে ওয়াস্ট করা হইতো। সেই কারণে আমাদের যে পরিবেশগত এবং হিউম্যানগত যে ক্ষতিটা হইছে সেই বিষয় নিয়ে কথা বলছে। এবং সেই যে পেট্রোলিয়াম ওয়াস্টটা ফেলতো, কারা ফেলতো? রয়্যাল ডাচ শেল নামক একটা কোম্পানি, রয়্যাল ডাচ শেল নামক একটা প্রাইভেট কোম্পানি এই জিনিসটাকে ফেলতো ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th century। দ্য অ্যাটেম্প টু প্রাইভেটাইজ ওয়াটার ইন ভলিভিয়া, তো বলিভিয়াতে ওয়াটারকে প্রাইভেটাইজ করা হইতো বাই দ্য বেস্টেল কর্পোরেশন, এই কর্পোরেশনের দ্বারা, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর আবার দেখতে পাচ্ছি যে হারিকেন ক্যাটরিনা, হারিকেন ক্যাটরিনা এটা কিন্তু আবার সেই নায়িকা না, হারিকেন ক্যাটরিনা 2005 সালে থাউজেন্ডস অফ পিপলের একটা ক্ষতি ক্ষতি করছে। আবার দেখতে পাচ্ছি হরিফিক আফটারম্যাথ অফ দ্য অ্যাটমিক বোম্বিং অফ হিরোশিমা এবং নাগাসাকি, জাপানের দুইটা জায়গা, যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোম ফেলা হয়েছিল, তারও একটা বিশাল ক্ষতি আমরা দেখছি। এই যে এতগুলো ডিজাস্টার এখানে পাইলাম, প্রত্যেকটা ডিজাস্টারকে প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা ডিজাস্টারকে প্রাথমিক পর্যায়ে একটা সিঙ্গুলার একক হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে বলছে যে এটা একটা খুব স্বাভাবিক ঘটনা, এটা একটা একক ঘটনা। ঠিক আছে, এটা একটা একক ঘটনা এটা বলছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আছে হচ্ছে আফটার ম্যাথ, এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবা। আফটার ম্যাথ মানে হচ্ছে কনসিকুয়েন্স বা কোনো একটা কিছুর ইফেক্টস বা কোনো একটা কিছুর প্রভাব। আর এখান থেকে হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে হচ্ছে কার্বাইড কেমিক্যাল প্ল্যান্টটা কোথায় অবস্থিত, এখানে কবে বিস্ফোরণ হয়েছে। তারপরে আসতে পারে হচ্ছে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কবে বিস্ফোরণ হয়েছে। দেন আসতে পারে হচ্ছে তোমাদের হ্যারিকেন ক্যাটরিনা এটা কবে হয়েছে। দেন হিরোশিমা এবং নাগাসাকির যে কাহিনীটা 6 ডিকেডস আর্লিয়ার, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, পরবর্তীতে বলছে কি ইনফ্যাক্ট দিজ অ্যান্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স আর নেইদার সিঙ্গুলার নর আইসোলেটেড। এখানে বলছে হচ্ছে এই যে দিজ দিজ বলছে হচ্ছে যে যতগুলো ডিজাস্টার পাইলাম এন্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার, অর্থাৎ এই এনভায়রনমেন্টাল পরিবেশগত দুর্ঘটনা এবং অন্যান্য দুর্ঘটনাও আর নেইদার সিঙ্গুলার, তারা সিঙ্গুলারও না, অর্থাৎ তার এককও না, এবং তার আইসোলেটেডও না, মানে হচ্ছে তারা বিচ্ছিন্নও না, তারা প্রত্যেকটাই একে অপরের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত বলছে? রেদার বরং দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, তারা একটা অপরটার সাথে সম্পর্কিত। এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে এতগুলা, যে চেরনোবিলে, তারপরে হচ্ছে নাগাসাকি, হিকোশিমাতে, নিগার ডেল্টাতে পেট্রোলিয়াম ওয়াস্ট হচ্ছে, প্রত্যেকটাকে প্রাথমিক পর্যায়ে একটা সিঙ্গুলার ডিজাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। বাট এই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে যে রিলেটেড সেই জিনিসটা হচ্ছে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছে, যে দে আর কজড বাই হিউম্যান বিইংস, অর্থাৎ প্রত্যেকটা দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে আমরা নিজেরা, মানুষ। বুঝতে পারছো? অ্যান্ড দ্য ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট পুর পিপল অ্যান্ড ওমেন। অর্থাৎ এই যে এতগুলো ডিজাস্টার হইলো, এই যে এতগুলো ডিজাস্টার হইলো, প্রত্যেকটা ডিজাস্টারকে ইম্প্যাক্ট করছে পুর পিপলকে, যারা গরিব তাদেরকে প্রভাবিত করছে। কিন্তু যারা ধরো যে বড় লোকস, ঠিক আছে, তাদের প্রতি কিন্তু এটা খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, কারণ তাদের অনেক টাকা পয়সা আসে। আমার জাপানে বোম ফেলছে, আমি ধরো আমেরিকায় যে বসবাস করলাম, হইতে পারে এরকম, ধরো যে বাংলাদেশে কেউ একজন বোম ফেলছে, আমি চাইলে ভারতে গিয়ে বসবাস করতে পারতেছি। কিন্তু একটা গরিব মানুষের পক্ষে তো সেটা সম্ভব না। অর্থাৎ এতগুলো যে ডিজাস্টার হচ্ছে, প্রত্যেকটা ডিজাস্টারই ইম্প্যাক্ট করতেছে কাকে? নেগেটিভলি ইম্প্যাক্ট করতেছে দরিদ্র জনগোষ্ঠীকে এবং আমাদের ওমেন বা নারীদেরকে। দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস, দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ এ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ডস। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টাল জাস্টিস বলতে কি বোঝায় এটা খুব ভালোভাবে খেয়াল করো। এনভায়রনমেন্টাল জাস্টিস বলতে এই যে এনভায়রনমেন্টের যে ডিজাস্টারটা, যে দুর্ঘটনাটা হচ্ছে, এই দুর্ঘটনাটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে কাদেরকে? শুধুমাত্র দেখা যায় গরিব এবং নারীদেরকে। তো এটা তো আসলে কোনো একটা ন্যায় না। যদি ক্ষতিগ্রস্ত করতে হয় সবাইকে করতে হবে, যদি ক্ষতিগ্রস্ত করতে না হয় কাউকেই করা যাবে না। তো এই যে ইনভায়রনমেন্টের যে একটা দ্বিচারিতা, এটাকে বলা হচ্ছে হচ্ছে ইনভায়রনমেন্টাল জাস্টিস। এবং ইনভায়রনমেন্টাল জাস্টিস নামে একটা মুভমেন্ট বা একটা আন্দোলন আছে। সেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে ডিজাস্টার গুলো হচ্ছে তাদের যে প্রভাবটা সেটাকে কমিয়ে আনা, এবং বড়লোক বা গরিব তাদের ভিতর যে একটা ভেদাভেদ, সেই ভেদাভেদটাকে কমিয়ে আনা এই ডিজাস্টার ম্যানেজমেন্টে। হোয়াট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার ইজ আপন closer examination the result of sometimes short-sighted and other times reckless, even pernicious corporate governmental and individual environmental practices that target and disadvantage vulnerable groups। অর্থাৎ এখানে কি বলছে? এখানে বলছে যে হোয়াট ইজ অফেন রিগার্ডেড মানে বিবেচনা করা হয় অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার ইজ আপন ক্লোজার এক্সামিনেশন, আপন ক্লোজার এক্সামিনেশন দ্য রেজাল্ট অফ সামটাইমস শর্ট সাইটেড মানে অদূরদর্শিতা, শর্ট সাইটেড দাগায় রাখবা, শর্ট সাইটেড মানে অদূরদর্শিতা, অ্যান্ড আদার টাইমস
রিকলেস, রিকলেস মানে কি আমরা জানি হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো একটা কাজ করা। পরিবেশের মানে ধরো তুমি হচ্ছে একটা একটা বিপর্যয় ঘটতিছে, ধরো সামনের দিন ধরো আমাদের তো আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অধিদপ্তর আছে, তো আবহাওয়া অধিদপ্তর যদি কোনো চিন্তা ভাবনা না করে বলে যে আগামীকাল 1 নম্বর সতর্ক সংকেত, অথবা অথচ আবহাওয়ার এমন অবস্থা যে আমাকে 10 নম্বর দেওয়া উচিত, সতর্ক সংকেতটা 10 নম্বর দেওয়া উচিত যাতে আমাদের জনগণরা আরো সতর্ক হয়। কিন্তু যদি তারা এই যে অদূরদর্শী এরকম মতবাদ প্রকাশ করে, বা তারা যদি এরকম রিকলেস কোনো মতবাদ প্রকাশ করে, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই কোনো একটা ডিজাস্টারে ক্ষতিটা প্রচুর বেড়ে যাবে। সেজন্য এখানে বলছে যে ইনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্টের উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসগুলোকে কমিয়ে আনা। এখানে বলছে পার্নিসিয়াস, খুবই ক্ষতিকর, এই ওয়ার্ডটা দাগায় রাখবা, পার্নিসিয়াস ওয়ার্ডটা। পার্নিসিয়াস কর্পোরেট গভর্নমেন্টাল আর ইন্ডিভিজুয়াল ইনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস, অর্থাৎ কর্পোরেটে বা সরকারিভাবে বা ইন্ডিভিজুয়ালি আমরা ইনভায়রনমেন্টে যে সকল অসৎ উপায় ভাবে বা অন্যায়ভাবে যে সকল প্র্যাকটিসেস করি, গাছ কাটতেছি, আবার আমরা হচ্ছে কোনো অ্যানিমেলকে মেরে ফেলতেছি, এইগুলো আসলে ইকোলজিক্যালি আমাদেরকে হচ্ছে ইম্প্যাক্ট করতেছে। অর্থাৎ এই যে ডিজাস্টার গুলো হচ্ছে প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা যে হিউম্যান বিংটা আসলে দায়ী, আমরা সকলেই দায়ী, কিন্তু এর আসলে ভার্নারেবল গ্রুপসটা হচ্ছে শুধুমাত্র পুর বা গরিবেরা। ঠিক আছে। তারপরে বলছে অ্যাজ এ কনসেপ্ট অ্যান্ড এ মুভমেন্ট নাও গ্লোবাল ইন স্কোপ, ইনভায়রনমেন্টাল জাস্টিস হোল্ডস দ্যাট, অর্থাৎ একটা ধারণা হিসাবে ইনভায়রনমেন্টাল জাস্টিস কি ধারণ করে, ইনভায়রনমেন্টাল জাস্টিস আসলে কি ধারণ করে সেটাকে বলছে, হোল্ডস দ্যাট ইনভায়রনমেন্টাল বার্ডেনস মানে বোঝা, অ্যান্ড বেনিফিটস মানে হচ্ছে ইনভায়রনমেন্টের মানে পরিবেশ যখন ভালো থাকে তখন তার সুযোগ সুবিধা থাকে, পরিবেশ যখন খারাপ হয়ে যায় তার একটা কি থাকে, ক্ষতির দিক থাকে। এখানে বার্ডেন্স বলতে সে ক্ষতিকর দিকটাকে বোঝাচ্ছে। শুড বি শেয়ার্ড ইকুয়ালি বাই অল পিপল, অর্থাৎ বলছে এই যে ইনভায়রনমেন্টে যে সুযোগ সুবিধা শুধু গরিবরা নিবে বড়লোকরা নিবে এমন না, আমরা এটা সবাইকে নিতে হবে। আবার সুযোগ সুবিধা যেমন গরিব আর বড়লোক সবাই নিতে পারতেছে, একইভাবে যেন ইনভায়রনমেন্টের যে ডিজাস্টার গুলা, এই ডিজাস্টার গুলোর যে প্রভাব, সেই প্রভাবটাও যেন সকলেই নিতে পারে, সেই জিনিসটাই আসলে ইনভায়রনমেন্টাল জাস্টিসের মূল উদ্দেশ্য। ইট রিকগনাইজেস মানে এটা হচ্ছে স্বীকার করে দ্যাট কারেন্টলি দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ইকোলজিক্যাল ডিভাস্টেশন, অর্থাৎ পরিবেশগত যে ডিভাস্টেশন বা ডিজাস্টার বা যে ক্ষতিকর দিকটা, পার্টিকুলারলি দ্য ইনভায়রনমেন্টাল হার্মস অ্যান্ড হ্যাজার্ডস ক্রিয়েটেড বাই ওভার কনজাম্পশন অফ রিসোর্সেস ইন দ্য গ্লোবাল নর্থ অ্যান্ড বাই এলিটস ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ এখানে বলছে হচ্ছে এই যে ইনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্টটা যারা ধারণ করে বা এই মুভমেন্টের যারা অগ্রনায়ক, তারা বলতেছে কি, তারা বলতেছে হচ্ছে এই যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ইনভায়রনমেন্টের যে একটা দুর্ঘটনা ঘটতেছে, অনেক সময় অনেক অনেক বিপর্যয় ঘটতেছে, এটা কেন ঘটতেছে, রিজনটা হচ্ছে আমরা এই যে ন্যাচারাল যে রিসোর্স, আমাদের গ্লোবাল নর্থ, আমাদের নর্থের দিকের যে ন্যাচারাল রিসোর্স হইতে পারে, ওয়াটার হইতে পারে, কয়লা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, এই ন্যাচারাল রিসোর্সটাকে আমরা ওভার কনজিউম করতেছি, আমরা অতিরিক্ত ভোগ করতেছি। কি করতেছি? আর ওভার কনজাম্পশন এটা একটা রিজন। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা রিজন। আমরা কি ওভার কনজাম্পশন করতেছি, এই যে রিসোর্সেস অর্থাৎ পৃথিবীর যে সম্পদগুলো, যার কারণে এবং এই যে ওভার কনজাম্পশনটা করতেছি, এটা করতেছে কারা, এটা করতেছে হচ্ছে নর্থ এবং দ্য বাই দ্য এলিটস, এলিটস মানে যারা একটু বড়লোক টাইপের, অর্থাৎ পরিবেশের যে সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি তারা গ্রহণ করতেছে। লাইক ধরো বিষয়টা হচ্ছে এসির ব্যবহারটা খেয়াল করো, ধরো খুব গরম পড়ছে, তো এসিটা ব্যবহার করে কারা, এই যে এলিট সোসাইটি। তো এই এসি ব্যবহার করার কিন্তু খুবই ভালো, বাট এটা কিন্তু একটা মানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে পরিবেশের দিকে। ঠিক আছে, আবহাওয়ার প্রতি একটা এদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। তো এইগুলা যে আমরা করতেছি, একটা ওভার কনজিউম করতেছি, এইগুলোর কারণে আসলে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইনভায়রনমেন্টাল যে ডিজাস্টারটা হচ্ছে। আবার বলতেছে ফল ডিসপ্রপোর্শনেটলি অন ওয়ার্ল্ডস পুর, অর্থাৎ এই যে যে প্রভাবটা, এই প্রভাবটা আসলে অসামঞ্জস্যভাবে অসামঞ্জস্যভাবে শুধুমাত্র গরিবদের উপর পড়তেছে। দ্য ভাস্ট মেজরিটি অফ হুম আর পিপল অফ কালার, স্পেশালি ওমেন অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ এই যে মানুষদের ওপর পরিবেশগত যে ক্ষয়ক্ষতিটা, এটা আসলে একটা ভ্যাস্ট মেজরিটি, অর্থাৎ সবচেয়ে বড় মেজরিটিটা হচ্ছে আমাদের ধরো যে স্পেশালি ওমেন ওমেন এবং হচ্ছে আমাদের চিলড্রেনরা, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। এখানে আসলে ইনভায়রনমেন্টাল ডিজাস্টারের হচ্ছে কিছু কারণ এবং তার ক্ষতিকর দিকগুলো কাদের উপরে প্রভাব পড়তেছে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট, জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করছে। তারপরে বলছে সাইমultaneously, একইভাবে সাইমultaneously খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এবং একটা সিনোনিম চলে আসতে পারে কিন্তু সাইমultaneously, এবং পাশাপাশি এটার স্পেলিং হিসেবেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, simultaneously the benefits of that overconsumption are enjoyed primarily by the privileged around the world, অর্থাৎ এই যে রিসোর্স সম্পদ, পৃথিবীর যে সম্পদ, এগুলা যে ওভার কনজিউম করতেছি,
এগুলো কারা করতেছে বেশিরভাগ? যারা হচ্ছে এলিট সোসাইটি, যারা গরিব, তাদের তো আসলে খাওয়া এত কিছু খাওয়ার পয়সা নাই, টাকা নাই, তাই না? মানে যারা একটু বড় লোক, তারাই কিন্তু সবকিছু কি করতেছে, ওভার কনজিউম করতেছে। তাহলে দ্য বেনিফিটস অফ ওভার কনজাম্পশন আর এনজয়েড, অর্থাৎ অর্থাৎ হচ্ছে এনভায়রনমেন্টের যে এনভায়রনমেন্টের যে বেনিফিটটা এনভায়রনমেন্টের যে বেনিফিটটা সেটা কিন্তু আসলে এনজয় করতেছে কারা? এনজয় করতেছে প্রিভিলিজড, মানে যারা হচ্ছে সুবিধাবাদ প্রতি, যারা হচ্ছে কি প্রিভিলিজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এ ফ্র্যাকশন অফ দ্য আর্থস পপুলেশন, অর্থাৎ মোট পপুলেশনের একটা ভাগ। ঠিক আছে, ধরো 4 ভাগের 1 ভাগ মানুষ, 4 ভাগের 1 ভাগ মানুষ এই জিনিসটাকে এনজয় করতেছে। এনভায়রনমেন্টাল জাস্টিস কমনলি রিফার টু অ্যাজ ইজি, আসতে পারে ইজি এর পূর্ণরূপ কি? পরীক্ষায় আসতে পারে ইজি এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে ইনভায়রনমেন্টাল জাস্টিস সিক্স টু মেক দিস ফ্যাক্টস ভিজিবল অ্যান্ড টু ব্রিং পিপল টুগেদার টু ওয়ার্ক ফর পজিটিভ চেঞ্জ। অর্থাৎ ইনভায়রনমেন্টাল জাস্টিস এই জিনিসটাকে সবার সামনে ভিজিবল করতে চাচ্ছে। কেন ভিজিবল করতে চাচ্ছে? যে যেন পরবর্তীতে গরিবরা বড়রা সবাই একসাথে কাজ করতে পারে টু মেক এ পজিটিভ চেঞ্জ। বুঝতে পারছো? হুম প্লাস সাবজেক্ট হয়, তাহলে এখানে হুম আর পিপল কেন হইলো? আম হুম আর দ্য ভ্যাস্ট মেজরিটি অফ হুম, দেখো এখানে হচ্ছে খেয়াল করো, এখানে একটা প্রিপোজিশন আছে। আমরা হচ্ছে পড়ছি না, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপোজিশনের পরে কি বসে? কোন একটা কিছুর অবজেক্টিভ ফর্ম বসে, সেজন্য এখানে অফ হুম বসছে। বুঝছো? যেমন ধরো আমরা অফের পরে মি ব্যবহার করি, তাই না? অফের পরে মি ব্যবহার করি, একটা অবজেক্টিভ ফর্ম। ঠিক একই ভাবে এই যে হুম, এই যে হুম, হুমটা হচ্ছে হুমটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। আর এই যে হু ব্যবহার করি, হুটা হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। বুঝতে পারছো? আবার হচ্ছে হুজ ব্যবহার করি প্রোনাউনে, হুজ অথবা যে হুইচ ব্যবহার করি, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তো খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়, এজন্যই আসলে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে পরবর্তীতে আহ ইনভায়রনমেন্টাল জাস্টিস লিঙ্কস টু লার্জ। ইনভায়রনমেন্টাল জাস্টিস দুইটা জিনিসকে লিঙ্কস টু লার্জ, মানে দুইটা জিনিসকে যুক্ত করে। কি কি? ফাউন্ডেশনাল বডিজ অফ মডার্ন থট অ্যান্ড অ্যাক্টিভিস্ট এনগেজমেন্ট। আচ্ছা, ফাউন্ডেশনাল বডিজ অফ মডার্ন থট হচ্ছে যে আধুনিক চিন্তার, ফাউন্ডেশনাল মানে হচ্ছে মৌলিক, ফাউন্ডেশনাল মানে আমরা জানি হচ্ছে মৌলিক, এখানে বডিজ বলতে হচ্ছে সংস্থা বোঝাচ্ছে, বডিজ বলতে সংস্থা বোঝাচ্ছে, অফ মডার্ন থট আধুনিক চিন্তা। অর্থাৎ যে সকল সংস্থাগুলো এসব যে সকল সংস্থাগুলো মানে গতানুগতিক চিন্তার বাইরে একটু আধুনিক চিন্তার চর্চা করে, সেই মৌলিক সংস্থা এবং অ্যাক্টিভিস্ট যারা হচ্ছে কি, যারা একটু অ্যাক্টিভিস্ট, যারা যারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে লেখালেখি করে, কাজ করে, তাদেরকে হচ্ছে লিঙ্ক করে এনভায়রনমেন্টাল জাস্টিস, তাদেরকে একসাথে করে। একসাথে করে কি করে? ইট ইয়োকস কনসার্ন, এটাও ইয়োগ যোগ করে, উদ্বেগ যোগ করে, ফর দ্য এনভায়রনমেন্ট ইনক্লুডিং অল লাইফ অন দ্য প্ল্যানেট টু কমিটমেন্ট টু সোশ্যাল জাস্টিস। অর্থাৎ এই যে ইনভায়রনমেন্টাল যে জাস্টিস নামক যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা আসলে ইনভায়রনমেন্টের জন্য একটা উদ্বেগ প্রকাশ করে, এবং তারা প্ল্যানেটের সকল লাইফে একটা, আমাদের পৃথিবীর প্রাণী হোক বা মানুষ হোক, সকল লাইফের প্রতি তারা একটা কমিটমেন্ট টু সোশ্যাল জাস্টিস, একটা কমিটমেন্ট দেয়, একটা প্রতিজ্ঞা দেয়। এই কমিটমেন্ট ওয়ার্ডটা কিন্তু স্পেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা কিন্তু স্পেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হিউম্যান ইকুইটি বলতে বোঝায় হিউম্যানের যে সমতা। ইকুইটি ওয়ার্ডটা তোমরা দাগায় রাখবা, স্পেলিং প্লাস তোমাদের হচ্ছে ভোক্যাবস হিসেবে, সিনোনিম অ্যান্টোনিম হিসেবে চলে আসতে পারে। ইকুইটি মানে হচ্ছে কি? সমতা। তাহলে হিউম্যানস ইকুইটি ইন টার্মস অফ রেস, জেন্ডার, রিলিজিও, ন্যাশনালিটি অ্যান্ড ক্লাস। এখানে বলছে যে ইনভায়রনমেন্টাল জাস্টিস কি করবে? একটা পরিবেশগত একটা উদ্বেগ প্রকাশ করবে, এবং তাদের কাজ হচ্ছে পরিবেশটাকে ঠান্ডা রাখা বা পরিবেশটাকে একটা ভালো করা। কাদের জন্য ভালো করা? সকল প্লান্ট এবং মানুষকে, রিগার্ডলেস অফ, মানে তারা কোন জাতিগোষ্ঠীর, তারা কোন জেন্ডারে বিলং করে, বা তারা কোন রিলিজন, কোন ধর্মে বিলং করে, তারা কোন ন্যাশনালিটিতে বিলং করে, এই চিন্তা বাদ দিয়ে সকলকে সামগ্রিকভাবে, সর্বজনীনভাবে তারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করতে চায়। তারপরে তারা বলছে যে ইনভায়রনমেন্টাল জাস্টিস ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে কি? ব্রিজ মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। ঠিক আছে? ব্রিজ মানে হচ্ছে কি? সংযুক্ত করা বা সংযোগ স্থাপন করা। আচ্ছা, এনভায়রনমেন্টাল জাস্টিস ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন দ্য টু মুভমেন্টস। দুইটা মুভমেন্টস রয়েছে, একটা হচ্ছে ইনভায়রনমেন্টালিজম, অর্থাৎ এটাকে বলে হচ্ছে পরিবেশবাদ। এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে পরিবেশবাদ। আর হিউম্যান রাইটস মানে হচ্ছে কি? মানবাধিকার, মানবাধিকার। তো
এনভায়রনমেন্টাল জাস্টিস কি করছে, এই দুইটা আন্দোলনকেই তারা একত্রিত করে তারা মানবদের অধিকারটাকেও রক্ষা করতে চায়, তারা পরিবেশের যে আসলে অধিকারটা বা পরিবেশের যে স্বাভাবিক গঠনটা সেই জিনিসটাকেও তারা রক্ষা করতে চায়। ইটস নট অনলি ব্রিংস দেম টুগেদার ফর পজিটিভ চেঞ্জ বাট অলসো শোজ দেয়ার এক্সট্রিকেবলি কানেক্টেডনেস। অর্থাৎ এখানে বলছে যে এই যে ইট নট অনলি মানে যে এই জিনিসটা নট অনলি ব্রিংস দেম টুগেদার, তাদেরকে ইনভায়রনমেন্ট পরিবেশবাদ এবং মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদেরকে শুধুমাত্র একসাথেই করে না, আরো কি চেঞ্জ করে, তারা কি করে যে শোজ দ্য ইনএক্সট্রিকেবল। ইনএক্সট্রিকেবল মানে কি? ইনএক্সট্রিকেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। ইনএক্সট্রিকেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, কানেক্টেডনেস মানে হচ্ছে একটা সংঘবদ্ধ একটা সম্পর্ককে তারা প্রকাশ করে। পরবর্তীতে বলছে যে ইনভায়রনমেন্টাল জাস্টিস দেয়ার ফর রিপ্রেজেন্ট আ নিউ ইম্পর্টেন্ট বডি অফ থট অ্যান্ড অ্যাকশন এট দ্য বিগিনিং অফ দ্য 21st সেঞ্চুরি। ইনভায়রনমেন্টাল জাস্টিস নামে যে মুভমেন্টটা দেয়ারফর রিপ্রেজেন্টস, তারা একটা রিপ্রেজেন্ট করে নিউ ইম্পর্টেন্ট বডি অফ থট অ্যান্ড অ্যাকশন এট দ্য বিগিনিং অফ দ্য 21st সেঞ্চুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। 21st সেঞ্চুরি স্পেশালি রিপ্রেজেন্ট এ নিউ স্পেশালি অ্যাজ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেস রিয়েলিটিস অফ ক্লাইমেট চেঞ্জেস। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের যে বাস্তবতা সেই বাস্তবতাকে তারা আসলে চেঞ্জ করতেছে। ইনক্রিজিং টক্সিসিটি, যে বিষাক্ততা, টক্সিসিটি মানে হচ্ছে আমরা জানি বিষাক্ততা। রিসোর্স ডিপ্লেশন, রিসোর্স ডিপ্লেশন বলতে বোঝাচ্ছে সম্পদের যে ক্ষয় হচ্ছে। আবার অ্যান্ড দ্য র্যাপিড ডিসঅ্যাপিয়ারেন্স অফ স্পেসিস অ্যান্ড অ্যারেবল ল্যান্ড। স্পেসিস বলতে হচ্ছে বিভিন্ন প্রজাতি যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। অন হুইচ দ্য হেলথ অফ মেনি হিউম্যান কমিউনিটিস ডিপেন্ডস, মানে বলছে হচ্ছে যখন থেকে তারা দেখতে পারছে যে ক্লাইমেট চেঞ্জের যে কিছু বাস্তবতা এবং কিছু বিষাক্ত যে টক্সিসিটি, কিছু হচ্ছে সম্পদের যখন ক্ষয় হচ্ছে, যখন দেখতে পারতেছি যে যে বিভিন্ন ইনভায়রনমেন্টাল যে প্রজাতিগুলো তারা বিলুপ্তি হয়ে যাচ্ছে, আমাদের চাষাবাদযোগ্য জমিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন এই ইনভায়রনমেন্টাল জাস্টিস তার একটা মুভমেন্ট ক্রিয়েট করে যেখানে তারা পরিবেশবাদ এবং মানবাধিকার দুইটাকে একসাথে নিয়ে কাজ করতেছে এই জিনিসগুলোকে আসলে এন্ডোর্স করার জন্য, অ্যাড্রেস করার জন্য। অন উইচ দ্য হেলথ অফ মেনি হিউম্যান কমিউনিটিস ডিপেন্ডস। Fundamental to both the concept of environmental justice and the activist EG movement is the search for the fair ways of sharing environment burdens. অর্থাৎ fundamental to both the concept of both the concept of environmental justice and the activist EG movement, অর্থাৎ এনভায়রনমেন্টাল জাস্টিস এবং তার যে অ্যাক্টিভিস্ট তাদের সবারই আসলে ফান্ডামেন্টাল প্রধান যে বৈশিষ্ট্য বা প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে দা তার মুভমেন্টের প্রধান উদ্দেশ্য ইজ দ্য সার্চ ফর ফেয়ার ওয়েস অফ শেয়ারিং ইনভায়রনমেন্টাল বার্ডেন্স বলতে ইনভায়রনমেন্টের যে ক্ষতিগুলো অ্যান্ড বেনিফিটস হচ্ছে ইনভায়রনমেন্টের যে সুবিধাগুলো অ্যান্ড কালেকটিভলি ক্রিয়েটিং এ ফিউচার ইন হুইচ দ্য ডিগনিটি মর্যাদা অ্যান্ড রাইটস অফ অল পিপুল আর রেসপেক্টেড। তারা বলছে হচ্ছে এই যে ইনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্ট তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে ইনভায়রনমেন্টের যে ক্ষতি এবং ইনভায়রনমেন্টের যে সুবিধা, এই দুটো জিনিসই যেন সমানভাবে পৃথিবীর সকল মানুষ, তাদের জাতি ভিন্ন হোক, তাদের কালার ভিন্ন হোক, তাদের জেন্ডার ভিন্ন হোক, তাদের ইকোনমিক স্ট্যাবিলিটিটা ভিন্ন হোক, সকল মানুষ যেন তাদের ক্ষতি এবং সুবিধা দুটা যেন সমানভাবে ভোগ করে। এমন না যে শুধু সুবিধাটা বড় লোকরা ভোগ করবে আর যত ক্ষতি যাবে শুধুমাত্র গরিব দেশের উপর দিয়ে যাবে, এই জিনিসটা যেন কখনো না হয়। এটাই এনশিওর করার জন্য ইনভায়রনমেন্টাল জাস্টিস নামে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। এবং তারা এটাও ইনশিওর করতে চায় যে এমন একটা ফিউচার ইন হুইচ দ্য ডিগনিটি অর্থাৎ মর্যাদা এবং অধিকার অফ অল পিপল আর রেসপেক্টেড, সবকিছুকে রেসপেক্ট করবে। এটা কেন? কারণ তারা প্রথমে কাজ করেছে এনভায়রনমেন্ট নিয়ে, পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তারা হিউম্যান রাইটস নিয়ে অর্থাৎ পরিবেশবাদ এবং মানবাধিকার দুটো নিয়ে কাজ করতেছে। তো এই জিনিসটাই ছিল হচ্ছে এই ইনভায়রনমেন্টাল কিছু ডিজাস্টার কিছু কাহিনী। তোমার 6টা পয়েন্ট তোমরা বইতে পাবা। তো এই জিনিসগুলো থেকে পরবর্তীতে কোশ্চিন আছে, কিছু এমসিকিউ আছে। খেয়াল করো যে আফটার ম্যাথ মানে কি, আফটার ম্যাথ মানে বলেছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি, তারপর পার্নিসিয়াস মানে বলেছি। তো প্রত্যেকটা জিনিস তোমরা একটু যারা পেট বেঁচে রয়েছে তাদেরকে দিয়ে দিব, তারা এই জিনিসগুলো একটু সলভ করে আশা করি এইচডব্লিউ গুলো জমা দিবা। তো এই ছিল হচ্ছে আজকের মতোই। তো আশা করি আহ, এই ইউনিটের কিভাবে পড়তে হবে বা একটা বেসিক ধারণা তোমরা পেয়েছো। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা এবং এগুলো প্র্যাকটিস করার পর একটু নিজে নিজে চেক করবা, বুঝতে পারছো? এবং আমাদের একাডেমিক থেকেই উচিত আমাদের এই অ্যাডমিশন রিলেটেড করে আমাদের ফার্স্ট পেপার বইটা পড়া। এবং তোমরা যখন আবার রিভাইজ দিবা তোমরা কয়েকটা জিনিস আমরা প্রথম স্লাইডেই বলেছি যে ভোক্যাবস ফ্রেজ প্রিপোজিশনাল যে কিছু ব্যবহার আমরা বাক্যে পেয়েছি,
যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো যে বাক্যে পেয়েছি, এইগুলা যেন খুব ভালোভাবে এনশিওর করা যায়। আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।